অতিরিক্ত লোভ মানুষকে সর্বহারা করে দেয়। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক মূর্খ এবং চরিত্রহীনা নারীর গল্প শোনাব। গ্রামে এক কৃষক দম্পতি বাস করতেন। কৃষক দম্পতির মধ্যে যিনি কৃষক ছিলেন তিনি ছিলেন ভালোই বয়স্ক। তিনি নিজের যুবক বয়সে একজন কম বয়সী মেয়েকে বিয়ে করেছিলেন। বর্তমানে কৃষকের স্ত্রীর বয়স বেশ কম। নিজের স্ত্রীকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন তিনি এবং স্ত্রীকে সুখে রাখার জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন। এইভাবে তিনি দীর্ঘ সময় ধরে রোজগার করে অনেক টাকা পয়সাও জমিয়ে নিয়েছিলেন। স্ত্রীকে নিত্য নতুন সোনার গয়নাগাটি দিতে তিনি বেশ পছন্দ করতেন। অপরদিকে কৃষকের স্ত্রীটি ছিল অত্যন্ত মূর্খ এবং চরিত্রহীনা একটি মেয়ে। ফলে অন্যান্য ছেলে মানুষের প্রতি তার আগ্রহটা ছিল একটু বেশি। কম বয়সে জোরপূর্বক তার বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। কৃষক দম্পতির কোনো সন্তান ছিল না। একদিন সেই কৃষক সকালবেলা জমিতে চাষ করতে বেরিয়ে গেলেন। তার স্ত্রীর স্বভাব ছিল সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ানো। ফলে কৃষক বেরিয়ে যাওয়ার পরেই তার স্ত্রীও গ্রামে ঘুরে বেড়াতে বেরিয়ে গেল। রাস্তায় রবি নামে একটি ছেলের সাথে তার দেখা হলো। রবি খুব ভালো মতোই কৃষকের স্ত্রীকে চিনত এবং সে এটাও জানতো যে সেই মহিলাটা মোটেও ভালো না। কৃষকের সম্পত্তি সম্বন্ধে রবির বেশ জ্ঞান ছিল। কাজেই কৃষকের স্ত্রীর সাথে আলাপ হওয়ার পরেই রবির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। রবি ভাবল, যে করেই হোক কৃষকের সম্পত্তি হাতাতে হবে এবং এই সম্পত্তি আদায় করার জন্য কৃষকের এই সুন্দরী স্ত্রীকেই কাজে লাগাতে হবে। রবি খুব মিষ্টি মিষ্টি কথা বলে কৃষকের স্ত্রীকে নিজের কথার জালে মুগ্ধ করে দিল। কৃষকের স্ত্রীর সৌন্দর্য নিয়ে এবং তার অন্যান্য প্রশংসায় রবি কৃষকের স্ত্রীর মন ভরিয়ে দিল। রবির কাছ থেকে এত সুন্দর সুন্দর প্রশংসা পেয়ে কৃষকের স্ত্রী আনন্দে গদগদ হয়ে উঠল। এইভাবে বেশ কিছুক্ষণ কথা বলার পর রবি পরের দিন আবারও একই জায়গায় সেই কৃষকের স্ত্রীকে দেখা করতে আসতে বলল। কৃষকের স্ত্রীও রবির কাছ থেকে এত ভালো ভালো প্রশংসা পেয়ে মুগ্ধ হয়ে গিয়ে রবির কথায় সম্মতি জানিয়ে দিল এবং যথারীতি পরের দিন একই সময় একই জায়গায় দুজনে আবার দেখা করল। এইভাবে বেশ কয়েকদিন যেতে যেতে রবি ছলনা করে কৃষকের স্ত্রীর সাথে একটা মিথ্যা ভালোবাসার সম্পর্ক স্থাপন করলো এবং এইভাবে দিন 15 যাওয়ার পর রবি একদিন বুদ্ধি করে কৃষকের স্ত্রীকে বলল, তোমার বরের তো এমনিতেও বয়স হয়ে গেছে, ওর সাথে জীবন কাটানো না কাটানো সমান। চলো, তার চেয়ে বরং আমরা অনেক দূরে কোথাও পালিয়ে যাই, সেখানে গিয়ে আমরা আমাদের একটা ছোট্ট সংসার গড়ে তুলব। এই কথা শুনে কৃষকের স্ত্রী একবারেই রাজি হয়ে গেল। তখন রবি বুদ্ধি করে কৃষকের স্ত্রীকে বলল, কিন্তু আমাদের অন্য কোথাও গিয়ে সংসার করতে গেলে বেশ কিছু টাকা পয়সা এবং গয়নাগাটির প্রয়োজন। কৃষকের স্ত্রী তখন রবিকে আশ্বস্ত করে বলল, চিন্তা নেই, আমার বুড়ো বর আমাকে কিছু দিক আর না দিক প্রচুর গয়নাগাটি আর টাকা পয়সা দিয়েছে, আমি সেগুলো সঙ্গে করে নিয়ে আসব। এই কথা শুনে রবি আনন্দে আত্মহারা হয়ে পড়ল এবং তারা পরিকল্পনা করলো পরের দিন ভোরবেলাতেই তারা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে। কৃষকের স্ত্রী বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব জিনিসপত্র অর্থাৎ গয়নাগাটি টাকা পয়সা ভরে নিল। তারপর কৃষক রাতে ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল রবির সাথে গ্রাম ছেড়ে অনেক দূরে যাওয়ার জন্য। রবি কৃষকের বাড়ির সামনেই অপেক্ষা করছিল কৃষকের স্ত্রীর জন্য। কৃষকের স্ত্রী আসতেই তারা দুজনে মিলে বেরিয়ে পড়ল। তারপর তারা শহরের দিকে যাওয়ার উদ্দেশ্যে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো। গ্রাম থেকে শহরে ওঠার মুখেই বেশ বড় একটা নদী পার হতে হয়। সেই মধ্যরাত্রে সেখানে কোনো নৌকা জাতীয় কিছু না পাওয়ায় রবি বুদ্ধি করে কৃষকের স্ত্রীকে বলল, তুমি তোমার কাছে থাকা টাকা পয়সা গয়নাগাটির ব্যাগটা আমাকে দাও, আমি নদী পার হয়ে প্রথমে এই ব্যাগটা ওই পারে রেখে আসি, তারপরে আবার ফিরে এসে তোমাকে নিয়ে নদী পার করিয়ে নিয়ে যাব। রবির কথায় কৃষকের স্ত্রী সহজেই রাজি হয়ে গেল এবং সে তার কাছে থাকা সেই টাকা পয়সা গয়নাগাটি ভর্তি ব্যাগটা রবিকে দিয়ে দিল। রবি সেই ব্যাগটা নিয়ে নদী পার হওয়ার পূর্বে বুদ্ধি করে কৃষকের স্ত্রীকে বলল, তোমার গায়ে পড়ে থাকা গয়নাগাটি এবং বস্ত্রটাও
খুলে আমাকে দিয়ে দাও, তা না হলে তুমি যখন নদী পার হবে এগুলো সব ভিজে যেতে পারে, আর ভিজে গেলে তোমার ঠান্ডা লেগে যাবে, সেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। রবি এই ছলনাটা করলো কারণ কৃষকের স্ত্রী যেন গ্রামে এই মুহূর্তে ফিরে গিয়ে রবিকে বিপদে না ফেলে সেই কারণেই। কিন্তু কৃষকের মূর্খ স্ত্রী রবির এই ছলনা বিন্দুমাত্র বুঝতে না পেরে রবির কথায় তাকে বিশ্বাস করে নিজের পরিহিত বস্ত্রটা খুলে রবির কাছে দিয়ে দিল। রবি সমস্ত কিছু নিয়ে নদী পার করে ওই পারে চলে গেল। কৃষকের স্ত্রী এইবার বস্ত্রহীনা হয়ে নদীর তটে বসে রবির জন্য অপেক্ষা করতে লাগলো। এই সমস্ত বিষয়টা দূর থেকে দাঁড়িয়ে লক্ষ্য করছিল একটি শিয়াল। সেই শিয়ালটি তখন শিকার করে নিজের মুখে করে একটি মাংস নিয়ে নদীর তটে ফিরছিল। এই সমস্ত বিষয়টা লক্ষ্য করে যখন সে নদীর দিকে এগিয়ে আসলো, তখন কৃষকের স্ত্রীও সেই শিয়ালটাকে লক্ষ্য করলো। ঠিক সেই মুহূর্তেই শিয়ালটা দেখে নদীর মধ্যে একটি বড় মাপের মাছ জলের উপরেই খেলা করছে। শিয়ালটা লোভপূর্বক নিজের মুখের মধ্যে থাকা সেই মাংসের টুকরোটা নিচে রেখে দিয়ে তখনই জলে ঝাঁপ দিল মাছটাকে ধরতে। এমন সময় শিয়ালের আসার শব্দে মাছটা জলের গভীরে ঢুকে যায়। অপরদিকে শিয়াল যখন মাংসটা নিতে দৌড়ে গেল, তখন একটি শকুন এসে সেই মাংসের টুকরোটা ছো মেরে নিয়ে চলে যায়। এই সমস্ত বিষয়টা কৃষকের স্ত্রী বস্ত্রহীনা অবস্থায় নদীর তটে বসে লক্ষ্য করছিল। শিয়ালের একুল ওকুল দুকুল ভেসে যেতে দেখে কৃষকের স্ত্রী অট্টহাসি হাসতে শুরু করলো এবং অট্টহাসি হাসতে হাসতে সে বলল, ও হে মূর্খ শিয়াল, তুমি তো লোভে পড়ে তোমার একুল ওকুল দুকুলই হারিয়ে দিলে। এখন তুমি কিসের দিকে তাকিয়ে বসে আছো? তখন সেই শিয়াল কৃষকের স্ত্রীর দিকে তাকিয়ে আরও জোরে জোরে হাসতে হাসতে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, তুমি তো আমার থেকেও বেশি মূর্খ। আমি তো শুধুমাত্র আমার আহার হারিয়েছি, কিন্তু তুমি নিজের স্বামীকেও হারালে, তারপরে নিজের ধূর্ত প্রেমিককেও হারালে, নিজের স্বামীর দেওয়া গয়নাগাটির সমস্ত কিছু হারালে এবং শেষে নিজের গায়ে পরিহিত বস্ত্রটুকুও হারালে। তোমার প্রেমিক নদী পার হয়ে তোমার গয়নাগাটি টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে শহরে পালিয়েছে, ও আর ফিরছে না তোমার কাছে। এদিকে ভোরের আলো ফুটে গেছে, তোমার গ্রামে সবাই জেনে গেছে যে তুমি সব কিছু নিয়ে পালিয়ে এসেছো। তাহলে এইসবের পরে সব থেকে বড় মূর্খ কে, তুমি না আমি? এই কথা শুনে কৃষকের স্ত্রী ওই অবস্থাতেই নদীর তটে বসে নিজের মাথা ঠুকে কাঁদতে লাগলো, কারণ এই অবস্থাতে তার আর গ্রামে ফিরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। নিজের চরিত্রহীনতা এবং মূর্খতার কারণে সে নিজের জীবনের সব থেকে বড় ক্ষতিটা নিজের হাতেই সাধন করল। বন্ধুরা, অতিরিক্ত লোভ লালসা থেকে নিজেকে দূরে রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, অতিরিক্ত লোভ শেষ পর্যন্ত মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্বিতীয়ত, সৎ ব্যক্তির সৎ উপদেশ সঠিক সময়ে কাজে লাগালে অনেক বিপদ হওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। তৃতীয়ত, অন্যের বিপদে কখনোই হাসতে নেই। অন্যের বিপদে হাসার আগে নিজের বিপদের কথাটা একবার হলেও স্মরণ করে নিতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।